পৃথিবীতে মানুষ আসে, বাঁচে, আর পৃথিবীর বুকে বেঁচে থাকার অস্তিত্ব রেখে যায় কিংবা রেখে যাওয়ার চেষ্টা করে পরবর্তী প্রজন্মের জন্যে। যত বড় মাপের মানুষ তত বড় তার সৃষ্টির প্রসাদ, দূরদৃষ্টি, দায়িত্ব। শুধু কি সাধারণ মানুষই চেষ্টা করে? কত রাজা মহারাজারও তো পৃথিবীর বুকে রাজত্ব করে গেছে, কিন্তু কজন রাজাকেই বা শত শত বছর ধরে মানুষ মনে রাখে, তার রাজপ্রাসাদ দেখতে দূর দূর থেকে আসে। কত রাজপ্রাসাদই তো ভগ্নপ্রাসাদ হয়ে পড়ে থাকে, সাপ খোপ ঘর বাঁধে, রাজবংশ লোপ পায়। আর সেই অস্তিত্বহীনতার ভয় বুঝি বা ফ্রান্সের রাজা লুই চতুর্দশের মনে ছিল। তাই ২৭ বছর বয়সের নবীন, অহংকারী, আত্মম্ভরী রাজা লুই চতুর্দশ এই পৃথিবীর বুকে এক স্বপ্নপ্রাসাদ তৈরি করার স্বপ্ন দেখে। পৃথিবীর বুকে এক আশ্চর্য মহান সৃষ্টি হবে সেই রাজপ্রাসাদ, যার ভেতরের ঐশ্বর্য, বাগানের সৌন্দর্য দেখে মানুষের তাক লেগে যাবে। যুগ যুগ ধরে ফ্রান্সের মানুষ তার এই কীর্তির কথা স্মরণ করবে। এই প্রাসাদের সঙ্গে লুই চতুর্দশের নামও উজ্জ্বল থাকবে ফ্রান্সের ইতিহাসের পাতায়। প্যারিস থেকে ২০ কিলোমিটার দূরে জল জঙ্গল, মশা পোকামাকড়ে ঘেরা এক জায়গা, যেখানে ফরাসি সম্রাট ত্রয়োদশ লুই সর্বপ্রথম ১৬২৩ খ্রিস্টাব্দে ইট ও পাথর দিয়ে ভার্সাইয়ে একটি হান্টিং লজ নির্মাণ করেন। সেটাই ছিল শাতো দু ভার্সাইয়ের সূচনা। ১৬৪১ সালে গুটি বসন্ত রোগের প্রাদুর্ভাবের সময় ত্রয়োদশ লুই তার ৩ বছরের ছেলেকে নিয়ে ভার্সাইতে চলে গিয়েছিলেন। তখন তিনি তার স্ত্রীকে এখানে থাকতে বারণ করেছিলেন। সেই ৩ বছরের ছেলেটি পরে চতুর্দশ লুই হিসেবে রাজা হয়েছিলেন। ১৬৪৩ সালে ত্রয়োদশ লুইয়ের মৃত্যুর পর বিধবা আন ফ্রান্সের শাসক হয়েছিলেন। ত্রয়োদশ লুইয়ের প্রাসাদটি পরে পরিত্যক্ত হয়েছিল, আর আন তার দরবারকে পুনরায় প্যারিসে স্থানান্তরিত করেছিলেন। ১৬৪৮ থেকে ১৬৫৩ সালের মধ্যে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ সংঘটিত হয়েছিল, যার ফলে রাজা চতুর্দশ লুই একাই রাষ্ট্রকে শাসন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৬৫০-এর দশকে চতুর্দশ লুই ভার্সাইতে স্বীকার করলেও ১৬৬১ সালের পর থেকে তিনি ভার্সাইয়ের প্রতি বিশেষভাবে আগ্রহী হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ফরাসি নৃপতি লুই চতুর্দশ ভার্সাইয়ের নিজের বাসভবন হিসেবে বিশাল প্রাসাদ ও উদ্যান বানান। ৪০,০০০ মানুষ দিনরাতে কাজ করে খুব অল্প সময়ের মধ্যেই রাজার স্বপ্নপ্রাসাদকে বাস্তবে রূপ দিয়েছিলেন। ১৬৭৭ খ্রিস্টাব্দে প্রাসাদের নির্মাণ কাজ পূর্ণতা পায়। প্রাসাদ নির্মাণের পর রাজা লুই চতুর্দশ সেই প্রাসাদের প্রেমে এতটাই ডুবেছিল যে সমস্ত রাজদরবার ভার্সাই প্রাসাদেই নিয়ে চলে এসেছিলেন। এই প্রাসাদের প্রতিটি দেয়ালের ছবিতে, কাচের ঝালর বাতিতে, সোনালি মোমদানিতে, দেয়ালের রঙে, জানালার কাচে লুই চতুর্দশের স্বপ্ন প্রকাশ পেয়েছে। প্রাসাদের কাজ চলাকালীন রাজা নিজে প্রতিটি খুঁটিনাটির দিকে লক্ষ্য রেখেছিলেন। ইউরোপের নানা প্রান্ত থেকে নামিদামি সব স্থপতি, ডিজাইনার এবং কারিগরদের নিয়ে আসেন তিনি এই ভার্সাইতে, নির্মাণ করান এই দৃষ্টিনন্দন স্থাপত্য। প্রাসাদের পূর্ব দিকে প্লেস ডিয়ান, একটি বিস্তৃত প্লাজা, যা মূলত ভার্সাইতে আসা পর্যটকদের থাকার, বিশেষ করে গাড়ি পার্কিংয়ের সুবিধা দেয়। অ্যাভিনিউ ডি প্যারিসের মুখে চতুর্দশ লুইয়ের অশ্বারোহীর একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপিত। মূলত মূর্তিটি কোর্ট অফ অনারের চূড়ায় ছিল পূর্বে। পরবর্তীতে ২০০৯ সালে সংস্কার করার সময় এটিকে স্থানান্তরিত করা হয়। পশ্চিম দিকে গেট অফ অনার, সোনায় মোড়ানো একটি লোহার গেট,
যাকে বলা হয় রয়্যাল গেট। এই রয়্যাল গেট মূলত সোনার পাতা দিয়ে সজ্জিত দরজা, যা রয়্যাল কোর্ট আর কোর্ট অফ অনারকে আলাদা করে দিয়েছে। বর্তমান রয়্যাল গেটটি মূলত একটি রেপ্লিকা মাত্র, কেননা ১৬৮০ সালে নির্মিত মূল গেটটি ফরাসি বিপ্লবের সময় ধ্বংস হয়ে যায়। কেন্দ্রীয় ভবনের নিচতলা সম্পূর্ণভাবে রাজপরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত। ডোফেন, ডাইফেন এবং রাজা চতুর্দশ লুইয়ের কন্যার ব্যক্তিগত কক্ষ রয়েছে এখানটাতে। উল্লেখ্য, ফ্রান্সের রাজপরিবারের রাজার উত্তরসূরি বা সিংহাসনের দাবিদার রাজপুত্রকে ডোফেন এবং রাজবধূকে ডাইফিন বলে সম্বোধন করা হয়। ফরাসি রাজপরিবারের শেষ রানী ম্যারি অ্যান্টোয়ানেটের ব্যক্তিগত কামরাও সংরক্ষিত আছে এখানে। প্রথম তলায় রাজা এবং রানীর জন্য অতিশয় দারুণ দুটি কক্ষ রয়েছে। এছাড়া অতিথি এবং আদালতের সদস্যদের বিনোদনের সুব্যবস্থায় সেলুন বা বৈঠকখানা রয়েছে বেশ কয়েকটি, মূলত সাক্ষাতের জন্য, যেখানে সবাই রাজার অপেক্ষা করত। এই প্রাসাদের সবচেয়ে জনপ্রিয় কক্ষ হল হল অফ মিরর, যা ১৬৭৮ থেকে ১৬৮৯ সালের মধ্যে নির্মিত। গ্যালারিটি প্রায় ২৩০ ফুট প্রসারিত। ১৭টি বিশাল জানালার বিপরীতে ১৭টি প্রশস্ত তোরণযুক্ত আয়না দেয়াতে এর সৌন্দর্য হয়ে উঠেছে আকর্ষণীয়। প্রতিটি খিলানে রয়েছে কাচের ঝাড়বাতি। পুরো সিলিং শোভা পাচ্ছে রঙিন চিত্রকর্ম, যেখানে লে ব্রুন নামক শিল্পী রাজা চতুর্দশ লুইয়ের রাজত্বের শুরুর দিকে গৌরবময় ৩০টি চিত্র তুলে ধরেছেন। সোনায় মোড়ানো মূর্তি এবং মার্বেলের দেয়ালে দেয়া কারুশিল্পের কারুকাজ সত্যিই চোখ ধাঁধানো। উত্তর শাখায় প্রাসাদের চ্যাপেলটি সমহিমায় দাঁড়িয়ে আছে। এই চ্যাপেলের কাজ শুরু হয়েছিল ১৬৯৯ সালে। ১৭১০ সালে এটির নির্মাণ কাজ শেষ হয়। নিত্যদিনের প্রার্থনা ছাড়াও রাজকীয় বিবাহ এবং ব্যাপটিজমের কারণে ব্যবহার হতো এই চ্যাপেলটি। উত্তর শাখাতেও গ্যালারি, সেলুন এবং থাকার কক্ষ রয়েছে। উত্তর শাখায় একদম শেষ প্রান্তে অপেরা রয়্যাল, যা রাজা পঞ্চদশ লুইয়ের সময় নির্মিত। ষোড়শ লুইয়ের বিবাহের জন্য ব্যবহৃত হয়েছিল এটি। ১৮৭৫ সালে তৃতীয়বারের মতো প্রজাতন্ত্র ঘোষণার আগ অবধি রয়্যাল অপেরা হলে জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতো। দক্ষিণ শাখাকে সংক্ষেপে দ্য প্রিন্সেস উইং নামেও ডাকা হয়। এই অংশটি বিপ্লব পরবর্তী সময়ে ব্যাপক সংস্কার করা হয়েছে। নিচের তলাতেই রয়েছে হল অব কংগ্রেস, যেখানে ১৮৭৬ থেকে ১৮৭৯ অবধি চেম্বার অব ডেপুটিরা মিটিং করত। দ্বিতীয় তলার বেশিরভাগ অংশ জুড়েই ব্যাটেল গ্যালারি। রাজা প্রথম ক্লোভিসের সময়কাল থেকে নেপোলিয়ন অবধি ফ্রান্সের সামরিক ইতিহাসের খোঁজ পাওয়া যাবে এখানে। অসংখ্য চিত্রকর্ম এবং রোম জুড়ে থাকা মহান সেনাপতিদের আবক্ষ মূর্তি ইতিহাসের গুরুত্বপূর্ণ সব যুদ্ধের কথা মনে করিয়ে দিবে নিমেষেই। ভার্সাই প্রাসাদ অনিন্দ সুন্দর হবার পেছনে এর বাগানগুলোরও অবদান কম নয়। সোপানের পশ্চিম দিকে ল্যাটোনা ঝর্ণা। ঝর্ণাটিতে মূলত ওভিদের দ্য মেটাফরসিসের চিত্রিত রূপ ফুটিয়ে তোলা হয়েছে। দ্য রয়্যাল ওয়াক পশ্চিম দিকে অনেক দূর অবধি প্রসারিত। ঘাসের কার্পেট বিছানো লম্বা রাস্তায় দুই পাশে সারি সারি বড় গাছ এবং শেষ প্রান্তে ফাউন্টেন অব অ্যাপোলো নামক নান্দনিক সুন্দর এক ঝর্ণা। ঝর্ণার পরে হাঁটার রাস্তাটা খাল অবধি সম্প্রসারিত। উত্তর দিকে শোভাময় এক বিস্তীর্ণ উদ্যান, যা পানিপথের দিকে প্রসারিত এবং তা গিয়ে শেষ হয়েছে ড্রাগন ফাউন্টেন ঝর্ণায়। পুরোটা পথই ব্রোঞ্জের মূর্তি এবং জ্যামিতিক আকারে ছাঁটা গাছে শোভিত। পাশে আবার রয়েছে নেপচুন ফাউন্টেন। পুরো পার্কের পায়ে হাঁটা পথ আর সড়ক জুড়েই ভাস্কর্য, ফুলদানি, সুন্দর করে ছাঁটা গাছ ইত্যাদি দিয়ে সজ্জিত। তাছাড়া কৃত্রিম জলপ্রপাত রয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। রয়েছে একটি ছোটখাটো গোলক ধাঁধাও।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ এই রাজকীয় দৃষ্টিনন্দন প্রাসাদটি। এত দৃষ্টিনন্দন প্রাসাদ, উপরন্তু এত বিশাল কর্মযজ্ঞের ইতিহাস খুব কম রাজকীয় প্রাসাদেরই আছে। তাই ভার্সাই প্রাসাদ নিজ সৌন্দর্যে অমলিন। ভার্সাইয়ের প্রতিটি ধূলিকণায় অবর্ণনীয় সৌন্দর্যের খোঁজ মেলে। আর তাই তো পৃথিবীর নানা প্রান্ত থেকে এই প্রাসাদের নান্দনিক স্থাপত্যিক সৌন্দর্যের স্বাদ নিতে বছরে প্রায় 1,50,00,000 পর্যটক ভার্সাইয়ের প্রাসাদ, উদ্যান ও বাগানে আসে।